হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট, তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে, সে পুলিশ খুন করেছে, এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায়, প্রতিদিন নিয়ে টর্চার করে। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করি, কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি তাহলে এটা মানে হবে না, মানে এটা আমরা আরও আমরা সব এইগুলো যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি। তাই আমি বললাম কি নিয়ে মেরেছে, বলে যে আমাকে বলেছে যে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট, তুমি তো কোরআন পারো। বলে হ্যাঁ পারি। তো কোরআনকে বলছে অর্থ জানো, অর্থ জিজ্ঞেস করেছে, অর্থও সে পারে, সে কোরআনে হাফেজ। তো তারপর বলে কোরআনে হাফেজ এই রবীন্দ্রনাথ না কার বই পড়েছো? সে বলছে পড়েছি। তো বলে পড়লা কেন, এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম, এটা বলে আবার টর্চার করলো, হাতে পায়ে পিটালো, মানে খামুক মানে একটা কিছু বলেই পিটায়। আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ। যে বলে ও বললো, আমিও বললাম যে কোনোভাবেই স্বীকার করবা না, যে তুমি যদি খুন না করে থাকো তুমি মিথ্যা মামলা দিও। বলে আমাকে আরো টর্চার করবে। বলে করলে করবে, বললাম তো তোমাদের দিয়ে করাত দিয়ে হাত পা কেটে দিলেও স্বীকার করবা না, যেটা সত্যি সেটা বলবা। এরকম একজন সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ছেলে, ওর নাম হচ্ছে সানিয়াত ভাই, উনি হচ্ছে বিএমপির একজন মন্ত্রীর ছেলে, নাম বললাম না। তো ওরা আসলে খুঁজছিল তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে। তো সানিয়াত ভাইকে 4 দিন, উনি বলছে 4 দিন ওনাকে পিটিয়েছে, চোখ বেঁধে হাতে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে। এবং সবচেয়ে যেটা উনি বলল যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে, এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা। তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় এবং ছাড়িয়ে নেয়। আর যেহেতু ওনার বাবা আসছিল না, বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে, তাকে অমানবিক টর্চার করেছে। সেই ছেলেটা এমনি আমার মতোই, তার স্পাইনে প্রবলেম আছে, আমার মতোই অসুস্থ, এবং তাকে টর্চার করেছে বিভিন্নভাবে, হাতে পায়ে ঝুলিয়ে পিটিয়েছে। তো সে কাঁদতো অনেক, আমি সান্ত্বনা দিতাম, আমরাও সব বিষয় নিয়ে মজা করতাম। তো এই রকম একটা অবস্থা ওইখানে, প্রতিদিন নাম ডাকতো, প্রতিদিন নিয়ে পিটাতো। এমন রাত যে কোনো সময় ডাকতে পারে, সকাল 12টায় ডাকতে পারে, রাত 1টায়, এনি টাইম নাম আসতে পারে। নাম আসলে দে উইল টেক ইউ অ্যান্ড টর্চার ইউ। তো আমাকে টর্চার ওই প্রথম দিন যে হিট করে যে আমাকে থ্রেট দিল, তারপরে আমাকে কোর্টে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করে নেই। বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম, যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে, একজন পিটিয়ে আনছে, সে আমাকে ইনফরমেশন দিল যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবি নাকি বলছে যে এই লোকটাকে কেন ধরলো, এটা তো ঠিক হয় নাই। আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে, সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে 40 জন লয়ার দাঁড়িয়ে গেছে, এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই, আপনি খুবই ইন্টেলিজেন্ট মানুষ, এগুলো তারা বলছে। দেখা যাচ্ছে তাদের আমার প্রতি একটা রেসপেক্ট ছিল। ওই একদিন হিট করার পর তারা আমাকে হিট করে নাই, বাট দ্যাট ডাজন্ট ফরগিভ তারা অন্য যাদেরকে এইভাবে টর্চার করেছে। ফার্স্ট অফ অল, একটা পুলিশ একটা ডিটেইনিকে কখনো হিট করতে পারে না, দ্যাট ইজ আ ক্রাইম, দ্যাট ইজ ক্রিমিনাল, দে কমিটেড ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তাই না? এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত। তারা যেইভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষকে, এটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল। তো এরকম দিন যায়, তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম 180 চেঞ্জ হয়ে গেছে। তারা তখন মানে বিএমপি যারা লিডার আছে তাদেরকে একদম খাবার টাবার এনে দিচ্ছে, সবার সাথে ভালো বিহেভ, এরকম। তখন আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাই না, সামথিং ইজ হ্যাপেনিং, আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন। তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে, এইটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে। এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ, এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। মাঝখানে কিছু স্টুডেন্টদের ধরে আনলো, ওই তারাও মানে অনেক কান্নাকাটি করে শেষ। এবং একটা ছেলে ছিল যাকে আমার মনে পড়ে, খুবই স্মার্ট ছেলে, আমিনুল। তো আমিনুল হচ্ছে 14 বছর বয়স, ধরে নিয়ে আসছে। এবং অন্য যেগুলো ছেলে ছিল তারা একদম ব্রেকডাউন করেছে মেন্টালি, বাট আমিনুল ছেলেটা ও হচ্ছে মোহাম্মদপুরে থাকে খুব সম্ভবত, খুব সাহসী, নারুটোর গেঞ্জি পরে হাইটে বেড়াচ্ছে, মানে ও হি ডাজেন্ট কেয়ার। এই ছেলেটা ডাজেন্ট কেয়ার যে ওর সাথে এখন কি টর্চার করা বা কোথায় আসছে, ও লাইক মানে চলে আসে। আমাকে বলতে, স্যার আপনি কি ড্রাগন বল জি দেখেছেন? আমি বললাম হ্যাঁ ড্রাগন বল জি দেখছি। বলে আমি দেখতেছি, আমি ওই ডিমন স্লেয়ার দেখেছি, এই দেখেছি সেই দেখেছি। তো মানে একদম মানে হি ডাজেন্ট কেয়ার, সে দেশ স্বাধীন করতে নামছে, দেশ স্বাধীনই করবে। আমিনুল নামটা ছেলেটার, ওকে 14 বছর দেখে ওকেও ছেড়ে দিয়েছে।
তো এই রকম আর কি ঘটনার বিষয়গুলো। তারপরে ওইটার পর থেকে আস্তে আস্তে অনেককে ছেড়ে দিয়েছে, এবার অনেকে ছাড়েনি, অনেকে তারপরেও টর্চার করেছে। তো এরকম আমরা এই অবস্থায় আমরা অনেক দিন পার করার পরে তারপরে আমাকে একদিন ডাকলো, ওরা ডেকে হঠাৎ করে আমাকে দেখলাম যে বসালো, যে স্যার আপনি ভাই কি অবস্থা, আমরা তো জব করি, মানে যেই লোকটা আমাকে হিট করেছে এবং তারাই যেই টিমটা তারাই আমাকে ডেকে দেখি কি মানে জামাই আদর সোজা কথা করছে। তো তখন আমি বুঝতে পারতেছি না যে কি হচ্ছে। এখন হয়তো বা বুঝলাম যে সিচুয়েশন বাইরে পরিবর্তন হয়েছে, দেখি তারা আমাকে ভালোভাবে ট্রিট করছে, চা খাওয়ালো, বিস্কিট খাওয়ালো, ভালো ভালো বিস্কিট খাওয়ালো, মানে আপনি সোফায় বসেন, কমফোর্টেবলি বসেন, মানে এত রেসপেক্ট এরকম করছে। কেন আমি তো শিওর ছিলাম, আমি তো মনে করছি ট্র্যাপ। আমাকে খালি বলে যে এখন বাসা তো পুড়ে যাচ্ছে, এখন আমাদের কি করা উচিত, শেখ হাসিনার কি করা উচিত। এখন আপনারা তো অনেক টিচারও তো আপনারা তো অনেকে ছাত্রদেরকে উস্কে দিয়েছেন, এই সেই, মানে আমাদের তো এখন আগুন ধরছে বাসায়, আমাদের তো আগুন নিভানো উচিত। মানে আমি যেটা বুঝলাম উনি চাচ্ছিল যে আমি আসলে ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কোনো বক্তব্য দেই। তা আমি এভাবে কোনোভাবে রাজি হই নাই, আমি তো হব না। তো আমি বললাম যে না, একটা প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত নিবে, আমি তো আসলে প্রধানমন্ত্রীর জায়গা থেকে, মানে উনি আমাকে প্রশ্ন করছে প্রধানমন্ত্রী এখন কি করলে ভালো হবে, এটা আপনি তো বলেন। আমি বললাম না, আমি কিভাবে জানবো প্রধানমন্ত্রী কি করলে ভালো হবে, আমি তো একজন শিক্ষক, আমি তো প্রধানমন্ত্রীর কাজ তো আমি বলতে পারবো না। উনি ওনার জায়গা থেকে ওনার যেটা ভালো মনে হবে উনি সেটাই করবে, ওনার এক্সপিরিয়েন্স আছে, সেই আছে। বলে না, আপনি তো তাহলে ডিরেক্ট কথা বলছেন না, প্রবলেমেটিক কথা বলছেন, আপনার তো একটা ডিসিশন দিতে হবে। এটা একটা সিলি কথা না, আমার ডিসিশন কেন দিতে হবে, ওনার ডিসিশন আমি কেন দিব। তো এইগুলো তো অবশ্য তখন বলি নাই, সিচুয়েশন তো বুঝতেই পারতেছেন। তো এরপরে তারা আমাকে নিয়ে আসছে, তো নিয়ে এসে আবার ওখানে রেখে দিয়েছে। তারপরে আমাকে ওই আমাকে আবার কোর্টে নিয়ে গেল এবং কোর্টে নিয়ে তারা আমাকে জেলে পাঠিয়ে দিল। তো জেল থেকে তারপরে আর কি 2-1 দিন ছিল, আর তখনই আমি জেল থেকে আসলে খবরটা পাই, যে আমি পাইনি, ওই আমার যে সানিয়াত ভাই উনি আমার সাথে ছিল, উনি বেসিক্যালি খবরটা পাই। দেখলাম উনি পড়ে কাঁদতে, মানে চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। তো উনি বললো কি হলো, তো ওখান থেকে বললো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। আমরা তো কেউ বিশ্বাস করি না, বললাম না এটা কেন, এটা পসিবল না। তো তারপরে আরো রিলায়েবল সোর্সগুলো থেকে জানতে পারলাম যে শেখ হাসিনা ইনডিড দেশ থেকে পালিয়েছে এবং গণভবন ঘেরাও, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ঘটনা। তো এইটার পরে দেখা যাচ্ছে যে আমাদের জেলে সব ছেড়ে দিয়েছে, তখন একটা মানে সবাইকে ছেড়ে দিয়েছে যারা আছে, পলিটিক্যাল নন পলিটিক্যাল প্রবলেম ছিল। তখন জেলের যারা মানে গার্ড, তাদেরকে দেখা যাচ্ছে একদল মানে ক্রিমিনালরা ওদেরকে মেরে ওরা আবার দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করছিল। তো উপর থেকে অনেকবার তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে এটা করো না। লাস্ট পর্যায়ে একটা গুলি একজনের গায়ে লাগে, একজন কয়েদের গায়ে লাগে, উনি হয়তো বা মারা যান, আমি জানি না, আমি জানলা দিয়ে দেখছিলাম। তারপর এটা সিচুয়েশন ঠান্ডা হয়, হেলিকপ্টার দিয়ে আর্মি এসে সবাইকে আবার তাদের সেলে ঢুকায়। তো এরপরে তো ঘটনা আপনি জানেনই, যে আলটিমেটলি সবাই আমি বের হয়ে যাই, আমাকে বলে ছাত্রদেরকে ঠান্ডা করতে এই জেলের সামনে। আমি তো মানে আমি আমার মতো বলেছি, কিন্তু তার মানে যে এখন তারা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা তো আর মানে করা যাবে না। অমানবিক টর্চার কত প্রকার ও কি সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি, এই আর কি। তো এনিওয়েজ এইটাই হচ্ছে আজকে আমার ছোট গল্প। আমি আসলে যদি জাস্ট আর 5টা দিন বা 3টা দিন আগে বের হতে পারতাম তাহলে আপনাদের সাথে যোগ দিতাম ইনশাল্লাহ। ফিল্ডে হাঁটতে পারি না, বাট আমি তাও যোগ দিতাম। ইনফ্যাক্ট আমি আগেও ওই অবস্থায়ও আমি আপনাদের সাথে আন্দোলন করেছি রাস্তায়, তাও আমি যোগ দিতাম এবং আমি মানে আমি গণভবনের দিকে আগাতাম। মরলে মরছি, মৃত্যু সবারই হবে, এটা তো আমি বলেছি। মৃত্যু হলে শহীদ, সমস্যা কি? তো এই জন্যই আমি আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে আপনাদের সাথে ওই মার্চে যোগ দিতে পারিনি। যদি একটু আগে বের হতে পারতাম তাহলে অবশ্যই যোগ দিতাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এখানে আমার লাইফ শেষ করছি। এটাই আমার ছোট গল্প। খুব ডিফিকাল্ট টাইম চলে গেছে, কন্টিনিউয়াস নয়েজ, কন্টিনিউয়াস লাইট, শোয়ার জায়গা নাই, একসাথে মানে হাঁটার জায়গা নাই, এবং কন্টিনিউয়াস নাম কল, যে কোনো সময় নাম আসতে পারে। তবে ওই যে আরিফ ছেলেটাকে আমি অনেক শ্রদ্ধা করি, কারণ ও বলেছে আর কি, ও বলছে যে অন্য সমগ্নায়করা তো
বলেছিল যে ওরা কথা বলে তারপরে পরে বলেছে, তো বলছে আমিও তো বলে তাহলে বলে দিয়ে আমি তাহলে যাই। আমি বললাম না, তুমি এখন কোনো না, কিছু মানুষের লক আপ থাকতে হবে, কিছু মানুষের বুঝতে হবে যে কিছু মানুষ এখনও ভিতরে আছে এবং মানে অন্যায় চলছে। তো এই জন্য আমি আর ওই জগন্নাথ ইউনিভার্সিটির খুব সম্ভবত আরিফ ছেলেটা মানে খুব সাহসী কথা দেখিয়েছে, এই জন্য আমি তাকে সম্পূর্ণ রেসপেক্ট করি। এইটাই আমি বলে শেষ করছি। আপনারা এই যে যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে টর্চার করেছে, যাদের এগেনস্টে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করা হয়েছে, তো তাদের বিচার আসলে চেতে হবে। আসলে এটা না, আমি বলতে কষ্ট হচ্ছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন উনি কিন্তু 12 জন যুদ্ধাপরাধী বাদে সবাইকে ক্ষমা করেন। কিন্তু এইখানে যেগুলো হয়েছে দিজ আর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এখানে আসলে মানে মাফ কীভাবে করা যায় আমি জানি না। যাই হোক, যতটুক পারে আমরা ক্ষমা করি। আমরা চাই না একটা মানে সব যে ভালো পুলিশ তার গায়ে হাত উঠুক। আমরা চাই না যে কোনো দোষ করে নাই তার উপর আক্রমণ হোক। কারণ আমি এরকম একজন এসেছে, একজন ডিবি অফিসে একজন আমার সাথে দেখা করেছে, ডিবি পুলিশ, যে বলেন স্যার আমার 2 ছেলে আছে, একজন বুয়েটে একজন মেডিকেলে, দুজনই আপনার জন্য অনেক দুঃখ করেন, দুজনই আপনাকে মনে করেন। আমি বললাম বলেন যে স্যার ভালো আছে, বলেন স্যার ভালো আছে। তার মানে যে সব পুলিশ যে মানে বেঈমান, সব পুলিশ যে ওই লিগার তা কিন্তু না, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। তো আমরা ফরগিভ করার চেষ্টা করি, আর যারা একদম এরকম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বিচারের আওতায় আনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।